নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমরা ছোট বাচ্চাদেরকে কত সহজে বর্ণ বিশ্লেষণ এই টপিকটা শেখাতে পারি। বাংলা ব্যাকরণে বর্ণ বিশ্লেষণ ভীষণই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই বিষয়টা পড়ার সময় বাচ্চাদের মধ্যে অনেক রকম কনফিউশন দেখা যায়। তো আমি আমার ছেলেদেরকে বা আমার স্টুডেন্টদেরকেও যেভাবে বর্ণ বিশ্লেষণ শিখিয়েছি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমরা জানি যে বিভিন্ন বর্ণ যোগ করে করে কিন্তু আমরা বিভিন্ন শব্দ গঠন করি। সেটা কারচিহ্ন যুক্ত শব্দ হতে পারে বা কোনো যুক্ত বর্ণ দিয়ে কোনো শব্দ হতে পারে বা যেখানে কারচিহ্ন নেই সেই ধরনের শব্দও হতে পারে। যেমন ধরো আমি সিম্পল একটা শব্দ লিখলাম জল, এখানে বর্গীয় জ আর ল এটা জুড়ে দিয়ে তো আমরা জল এই বানানটা লিখেছি, তো দুটো বর্ণ জুড়ে এখানে হয়ে গেল একটা শব্দ। এবারে এই শব্দটাকে যদি আমরা বর্ণ কি কি আছে সেটা ভেঙে দেখতে চাই, সেই বিষয়টাকেই বলা হয় বর্ণ বিশ্লেষণ। মানে এই শব্দটার মধ্যে কি কি বর্ণ লুকিয়ে আছে। কারণ আমরা নর্মালি যখন দেখছি তখন কি মনে হচ্ছে এখানে বর্গীয় জ রয়েছে আর ল রয়েছে, এই দুটো মিলেই কিন্তু জল তৈরি হচ্ছে। কিন্তু বর্ণ বিশ্লেষণ করতে গেলে দেখা যাবে এর মধ্যে আরও বেশ কিছু বিষয় রয়েছে, যে বিষয়টা বাচ্চাদেরকে কিন্তু আমরা খুব মজা করে ভীষণ সহজভাবে বোঝাতে পারি। তো প্রথমে আমরা দেখে নিই যে এই জল এই শব্দটাকে বর্ণ বিশ্লেষণ করলে কিভাবে লিখতে হবে। বর্গীয় জ, এখানে একটা ছোট্ট দাগ দিলাম, এটাকে বলা হয় হসন্ত, যোগ অ যোগ ল, হসন্ত যোগ অ। তো এবারে এই প্রশ্নটা বাচ্চাদের মনে আসতে পারে যে এই অগুলো কোথা থেকে আসলো, এখানে তো কোথাও অ নেই, আছে কি কোথাও অ নেই, তাহলে এই অগুলো কেন আসলো? এবং এই যে হসন্ত বলে এই যে জিনিসটা দিচ্ছি আমরা ছোট্ট একটা দাগের মতো, এটাই বা কি? এটা বোঝানোর জন্য বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে উচ্চারণ করে করে বোঝাতে হবে। আমরা যখন কোনো ব্যঞ্জন বর্ণ বলি, যেমন এখানে বলছি বর্গীয় জ, শেষে কি উচ্চারণ আসছে? অ আসছে। তো প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে কিন্তু একটা করে স্বরবর্ণ যুক্ত হয়ে থাকে। কখনো কোনো ব্যঞ্জন বর্ণ কোনো স্বরধ্বনি ছাড়া উচ্চারিত হতে পারে না। তো সেই কারণেই যখন আমরা বর্গীয় জ বলছি শেষে কিন্তু অ চলে আসছে। এবং এই হসন্ত যেটা দিলাম, এই হসন্তের কাজ হচ্ছে এই যে স্বরবর্ণটাকে এটাকে আলাদা করে দেওয়া। মানে কোনো বর্ণের সাথে যখন আমরা হসন্ত বসাচ্ছি সেটার মানে বোঝাচ্ছে যে এর সাথে যে স্বরবর্ণটা ছিল তার সাথে এর যোগাযোগ একদম কেটে গেছে। মানে একে আমি আলাদা করে সরিয়ে দিলাম, এই যে অটাকে আলাদা করে সরিয়ে দিলাম। এই হসন্তর বিষয়টা কিন্তু বাচ্চাদেরকে খুব ভালোভাবে বোঝানো দরকার, কারণ এই জায়গাতেই কিন্তু ম্যাক্সিমাম ভুলটা হয়। নর্মালি দেখা যায় যে কোনো কারচিহ্নযুক্ত শব্দ বা কোনো যুক্ত বর্ণ থাকলে সেই ধরনের শব্দে অতটা সমস্যা হয় না, কিন্তু যেখানে কোনো কারচিহ্ন নেই এই ধরনের একদম সিম্পল শব্দতেই কিন্তু বাচ্চারা ভুলটা করে। এই হসন্ত এবং অ এই বিষয়টা কিন্তু লিখতে ভুলে যায়। তো এই কারণে গল্পের মাধ্যমে গল্পের ছলে বাচ্চাদেরকে কিন্তু এই হসন্ত এবং এই স্বরবর্ণের এই যে যোগাযোগ এই বিষয়টা খুব ভালোভাবে বোঝাতে হবে। এবং এই বিষয়টা যদি ভালো করে বাচ্চাদেরকে বোঝানো হয় তাহলে কিন্তু 90% ভুলের সম্ভাবনা একেবারেই দূর হয়ে যায়। এবারে আমি একটা কারচিহ্নযুক্ত কোনো একটা শব্দ নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। যেমন লিখলাম আমি ঘৃণা, তো এই শব্দটার বর্ণ বিশ্লেষণ করলে কি হবে? ঘয়ে হ্রস্বন্ত যোগ রি যোগ মূর্ধন্যয় হ্রস্বন্ত যোগ আ। তো আমি কিন্তু আমার ছেলেদের বা আমার স্টুডেন্টদেরও শেখানোর সময় এটাই বলি যে যে কোনো শব্দ যত বড়ই হোক না কেন তখন বর্ণ বিশ্লেষণ করতে হলে সবসময় একদম স্লো মোশনে সেটার বানান করো, বানান করে করে লেখো, তাহলেই দেখবে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে কমে যাবে। এবারে আমি একটা যুক্ত বর্ণযুক্ত শব্দ নিচ্ছি। যেমন লিখলাম বক্ষ, ব কয়ে মূর্ধন্য শয়। তাহলে এবার এটাকে বর্ণ বিশ্লেষণ কি করে করব? প্রথমেই বলছি ব, তাহলে ব যখন বলছি ওই হসন্তের বিষয় চলে আসছে, বয়ের সাথে কে যোগ হচ্ছে? অ যোগ হচ্ছে। বয়ে হসন্ত, এই হসন্তটা কিন্তু অবশ্যই দিতে হবে, বয়ে হসন্ত যোগ অ। আবার যোগ দিলাম, এবারে পরের বর্ণটা কি আছে? কয়ে মূর্ধন্য শয়। তাহলে আমরা লিখলাম ক যোগ মূর্ধন্য স যোগ অ, কারণ মূর্ধন্য স বলছি, অ আসছে, তো সেই কারণেই এখানে অটা যোগ হলো। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি? এই যে হসন্ত, ক
কয়ে মূর্ধন্যস্বয় যখন হচ্ছে তখনও কিন্তু এখানে হসন্ত হচ্ছে। যে কোনো যুক্ত বর্ণ যখন আমরা ভেঙে লিখি তখন কিন্তু অবশ্যই এরকম হসন্ত দিতেই হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা এমন কিচ্ছু জটিল না, ভীষণই সহজ। শুধু বানানগুলো যদি বাচ্চারা ঠিকঠাকভাবে বলতে পারে এবং সেই অনুযায়ী যদি ঠিকঠাক করে লিখতে পারে তাহলে কোনো সমস্যাই নেই। এই বর্ণ বিশ্লেষণ করার সময় বাচ্চারা নর্মালি দেখেছি কনফিউজড হয় রফলা এবং রেফ যুক্ত শব্দ লেখার সময়। যেমন আমি এখানে দেখো দুটো উদাহরণ দিচ্ছি তাহলেই বুঝতে পারবে। এখানে ধরো আমি লিখলাম অর্জুন, অ বর্গীয় জয়ে রেফ হ্রস্বকার দন্তের ন অর্জুন। তো এখানে যেহেতু রেফ আছে তাহলে এই রেফ মানে কি রয়েরই একটা রূপ, তাহলে এটাকে আমরা কোথায় বসাবো এটা নিয়ে কিন্তু ভীষণ কনফিউশন হয়। তো এটার বর্ণ বিশ্লেষণ করতে হলে আমরা কিভাবে লিখব? প্রথমে লিখলাম অ, এবার অর্জুন। দেখো আমরা বলছি কিভাবে অর্জুন, তাহলে আগে কি আসছে র আসছে, রয়ের সাথে হসন্ত থাকলো যোগ বর্গীয় জ, বর্গীয় জয়ের সাথেও হসন্ত থাকলো, কারণ এই বর্গীয় জয়ের সাথে যে হ্রস্বকারটা আছে তাকে আমরা কেটে আলাদা করছি। তাহলে যোগ দিয়ে আমরা কি লিখলাম হ্রস্ব, তাহলে অর্জু হয়ে গেল। এবার পরে কে পড়ে থাকলো ন, তাহলে দন্তের ন আবার হ্রস্বন্ত যোগ অ, তাহলে অর্জুন। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, রেফ যুক্ত কোনো শব্দ হলে রটা কিন্তু আমাদের আগে লিখতে হচ্ছে। এবারে দেখো রফলা দিয়ে একটা শব্দ লিখছি চন্দ্র, তাহলে এখানে আমরা প্রথমে কি করব চ হ্রস্বন্ত যোগ অ, তাহলে চ এর পার্টটা কমপ্লিট হয়ে গেল, চ হয়ে গেল। এবার দন্তের নয়ে দয়ে রফলা, এটাকে কিভাবে ভাঙবো? প্রথমে দন্তের নয়ে দয়ে করি। দেখো যখন আমরা বলছি তখন কিন্তু দন্তের নয়ে দয়ে রফলা, পরে র আসছে, কিন্তু অর্জুন কথাটা যখন বলছিলাম অর্জুন এইভাবে বলছিলাম। আর এটা কি বলছি চন্দ্র, শেষের রটা কিন্তু শেষে আসছে, এটা রটা আগে আসছে। এই জিনিসটা একটু খেয়াল করতে হবে এবং এই জিনিসটা বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে। তো যাই হোক এখানে কি হলো চ হলো। এবার দন্তের নয়ে দয়ে রফলাটাকে আমরা কিভাবে ভাঙবো? দন্তের ন লিখলাম, হসন্ত দিলাম, যোগ দিয়ে দ লিখলাম, তাহলে দন্তের নয়ে দয়ে হলো। আবার হসন্ত দিয়ে কে আছে এখানে রফলার র আছে, চন্দ্র দ্র, শেষে কিন্তু আবার অ আছে, তাহলে শেষে অটাকেও আমাদের এখানে লিখতে হবে, তাহলে চন্দ্র হয়ে গেল। ভীষণ ইজি, ভীষণ ইজি। একটু জাস্ট বাচ্চাদের যদি বানানগুলো ঠিকঠাকভাবে বোঝানো যায় যে কিভাবে আমরা বানান করছি, তাহলে কিন্তু বর্ণ বিশ্লেষণ করা এমন কিচ্ছু কঠিন নয়। ওই জন্য ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে যদি বানান করে করে পড়ানো হয় তাহলে কিন্তু তাদের এই ধরনের অনেক বিষয়ে অনেক সুবিধা হয়। তাহলে বন্ধুরা তোমরা যারা বর্ণ বিশ্লেষণের ওপরে ভিডিও চেয়েছিলে তাদের জন্য আশা করছি আজকের ভিডিওটা কিছুটা হলেও হেল্পফুল হবে। আর এই ভিডিওটা যদি তোমাদের কাছে কিছুটা হলেও হেল্পফুল হয় এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করো। আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো তাহলে আসি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।